নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। আগামী 15 থেকে 18 মিনিটের মধ্যে আপনার শরীর হয়তো এই আপনার ফোনের সামনে থাকবে, আপনার ঘরে থাকবে, কিন্তু আপনার মনকে আমি নিয়ে আমার ভোলেনাথের বাসস্থান আদি কৈলাস বা ছোট কৈলাসে নিয়ে যাব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার মানুষে এই ভিডিওটি বহুদিন পর্যন্ত থাকবে, এটুকু কথা দিতে পারি। চলুন ভিডিওটা শুরু করি তাহলে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারও বলবো, ভিডিওটা একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বা আমাকে আশীর্বাদ করতে একদম ভুলবেন না, এই অনুরোধ সকলের কাছে রাখছি। চলুন তাহলে মানস পটে ঘরে বসেই চলুন আদি কৈলাস এবং মানস সরোবরের খুব কাছে ওম পর্বতে আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি। এখানে পৌঁছানোর জন্যে আপনাকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে রেলপথে করে বেরেলি অথবা লালকুয়াতে পৌঁছাতে হবে। লালকুয়া থেকে ছোট গাড়ি করে এরকম সুন্দর দেবদারের জঙ্গলে পাহাড়ি পথে আঁকাবাঁকা সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আপনাকে পৌঁছাতে হবে ধারচুলা। আমরা কলকাতা থেকে দুর্গিয়ানা স্টেশনে দুর্গিয়ানা ট্রেনে করে আমরা বেরেলি পৌঁছেছিলাম। বেরেলি থেকে গাড়ি নিয়ে টনকপুর হয়ে সোজা পৌঁছে গেছিলাম ধারচুলা। কলকাতা থেকে বেরেলি পৌঁছাতে সময় লাগে প্রায় 21 ঘন্টা। তারপরে সেখান থেকে আরো 8 থেকে 10 ঘন্টার মতো আপনাকে গাড়িতে করে পৌঁছাতে হবে ধারচুলায়, এবং সেখানে রাত্রিবাস করে তারপরের দিন গুঞ্জি, এবং গুঞ্জি থেকে আপনাকে স্বর্গ অর্থাৎ ভোলেনাথের বাসস্থান আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা হতে হবে। এই রাস্তাটি খুব সুন্দর, পাহাড়ি যে ঝক্কির রাস্তা সেই রাস্তার মতো নয়। বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, তারা এই রাস্তাটি খুবই সুন্দর করেছে। কালো পিচ ঢালা রাস্তার পাশে বরফের চাদরে মোড়া পাহাড়ে দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন একদম উত্তরাখণ্ডের শেষ সীমানায়, চীনের 6 কিলোমিটার আগে আদি কৈলাসে। রাস্তার এই মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে। সবে সূর্য উঠেছে, বরফের গায়ে সূর্যের ছটা লাগা মাত্রই যেন সোনার আভায় জলজল করে উঠেছে। এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে 32 কিলোমিটার জার্নি করার পরে আপনারা পৌঁছে যাবেন ভোলেনাথের
দ্বিতীয় বাসস্থান অর্থাৎ আদি কৈলাস বা ছোট কৈলাসের পাদদেশে জলিংকংয়ে আমরা সম্পূর্ণটা দেখাবো। এখন যে গ্রামটি আপনারা দেখছেন এটি কুটি ভিলেজ। এটি উত্তরাখণ্ডের এই পথের শেষ গ্রাম। এখানেও কিছু মানুষ এসে রাত্রিবাস করেন। এখানে যাবার জন্য ইনার লাইন পারমিশন করতে হয়। এখানেই শেষ ইনার লাইন পারমিশন চেক হয়। আর গুঞ্জি থেকে এখানে আসা পর্যন্ত 3 বার আপনাকে ইনার লাইন যে পারমিশন রয়েছে সেটি চেকিং হয়। দেখুন, আমার আপনার সকলের ভোলেনাথের বাসস্থান ছোট কৈলাস বা আদি কৈলাস। বাবা ভোলেনাথের বিয়ের সময় এখান থেকেই বাবা রওনা দিয়েছিলেন কৈলাসের উদ্দেশ্যে। এখানে একটি ছোট মন্দির রয়েছে নিচে। চলুন আমরা সেই মন্দিরে বাবার উদ্দেশ্যে পুজো দেব। ওম ত্রম্বকং শঙ্খধ্বনি করে যজামহে সুগন্ধিম বাবাকে পুষ্টিবর্ধনং মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ জানিয়ে দেওয়ার প্রচেষ্টা। মৃত্যুঞ্জয় শিবায় নমঃ। হে ভোলেনাথ, আমরা তোমার শরণাগত, হর হর মহাদেব। তোমার কাছে এসেছি সকলকে নিয়ে। হর হর মহাদেব। হর হর মহাদেব। তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করো, আমাদের প্রণাম গ্রহণ করো। আমরা তোমার চরণে আশ্রিত হতে চাই। চলুন, আমরা অবশ্য অক্টোবরের শেষে পৌঁছেছিলাম। তো অক্টোবরে এত বরফ পড়ে যে আদি কৈলাসের একদম পাদদেশে গৌরীকুণ্ড বলে একটি জায়গা রয়েছে, সেই রাস্তা বরফে ঢেকে বন্ধ হয়েছিল। এরপরে এখানে দেখবার আরো সুন্দর দৃশ্য রয়েছে, সেটি পার্বতী সরোবর, এবং সেখানে বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর সুন্দর ধাতুর বিগ্রহ রয়েছে। সেই মন্দিরে আপনাদের নিয়ে যাব। এখান থেকে অর্থাৎ জলিংকং থেকে প্রায় 2.5 কিলোমিটার হাঁটা পথে সেই মন্দিরের যেতে হয়। সেই মন্দিরের দৃশ্য আপনাদের দেখাবো ধীরে ধীরে, আপনারা দেখতে থাকুন। আমরা সকলেই জানি, শুনেছি যে স্বর্গে দেবদেবী বা দেবতাদের বাসস্থান। আদৌ স্বর্গ বা নরক বলে কোনো জায়গা আছে কিনা মানুষ জানেন না, মানুষরা জানতেও চান না। কিন্তু আপনি যদি কোনো দিন এই স্থানে আসেন বা বাবা আপনাকে নিয়ে আসেন, আপনি তখন বুঝবেন সত্যি স্বর্গ। হ্যাঁ, এটাই স্বর্গ। নীল আকাশ, সাদা বরফে পুরো ঘিরে থাকা একটি জায়গা, স্বর্গ হয়তো এটাই। আর বাবার কাছে এসেছি, বাবাকে একটু কর্পূর আরতি করব না, এটা তো হয় না। তাই বাবাকে একটু কর্পূর জ্বালিয়ে বাবার সামনে একটু কর্পূর আরতি করা, বাবাকে সেই অর্ঘ্য নিবেদন করা,
এটা তো আমাদের সকল সনাতনীদের কাছে চাওয়া পাওয়া। তাই আমরাও সেই কর্পূর আরতির মাধ্যমে বাবার চরণে শরণাগত হয়ে যেটুকু আমাদের দ্বারা সম্ভব তাই করার চেষ্টা করেছি। চলুন এরপরে আপনাদের ধীরে ধীরে, আগেই বলেছি, নিয়ে যাব পার্বতী সরোবরে। রাস্তা কঠিন, কিন্তু আপনার মানুষে, আপনার মনে দৃঢ়তা থাকলে বাবা ভোলেনাথ সমস্ত কষ্ট, সমস্ত বাধা দূর করে আপনাকে তার কাছে পৌঁছে দেবে। এই বিশ্বাস বা এই সমর্পণ থাকলেই সম্ভব যাওয়া। আপনারা ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনার মন আদি কৈলাসের কাছে পৌঁছে গেছে। চলুন দর্শন করি মা গৌরীর বিগ্রহ। মন্দিরের ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ, তা সত্ত্বেও সেখানকার পুরোহিতের কাছ থেকে অনুমতি সাপেক্ষ এক ঝলক আপনাদের দর্শন করাচ্ছি। দর্শন করুন, প্রণাম করুন। আশা করি ঘরে বসেই আপনারা পূর্ণ লাভ করবেন। এই বিশ্বাস, এই আশা আমাদের রয়েছে। ভোলেনাথের উপরে আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। মা গৌরীর চরণে প্রণাম করে এরপরে আপনাদের নিয়ে যাব আরেকটি জায়গায়। সেটি হলো ওম পর্বত, যেটি ভোলেনাথের সৃষ্টি, মানুষের খোঁজ। আর এই যে একটি নদী দেখছেন, খরস্রোতা নদী, কালী গণ্ডকী। এখানে যেন ভোলেনাথ এবং নারায়ণ মিলেমিশে একাকার। এই কালী নদী নেপাল ও ভারতকে মানচিত্রের দিক থেকে আলাদা করেছে। ডান দিকে নেপাল এবং বাদিকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটি উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। এই রাস্তাটি গুঞ্জি থেকে 18 কিলোমিটার রাস্তা। লিপু লেক, এখানেই ওম পর্বত অবস্থিত। এটি সেই পুরনো মানস সরোবর এবং কৈলাস যাত্রার রাস্তা, যেখান থেকে মানস সরোবর বা কৈলাস যান সেই রাস্তাও আপনাদের দেখাবো ধীরে ধীরে। চলুন, আমরা ইতিমধ্যে আপনাদের নিয়ে লিপু লেকে এসে পৌঁছেছি। এখানেও চারিদিকে বরফ, বরফ আর বরফ। বরফের চাদরে সমস্ত জায়গা মোড়া। এই জায়গাটি অবশ্য ভারতীয় সেনার তত্ত্বাবধানে রয়েছে। চলুন আপনাদের এবার সেই সারা পৃথিবীতে প্রাকৃতিকভাবে যে পাহাড়ের গায়ে ওমের দর্শন, বা যে আদি, সেই অনাদি অক্ষর ওম, তার দর্শন করাই। এখানেও আকাশ গাঢ় নীল।
ধীরে ধীরে আপনাদের সেই ওম দর্শন করাবো। এই বিষয়ে একটা কথা বলি আপনাদের। এখানে এত ঠান্ডা হিমেল হাওয়া দেয় যে আপনার মোবাইল ফোন ঠিক করে ধরে রাখাই সম্ভব নয়। যেখানে গাড়ি দাঁড়াবে সেখান থেকে 200 মিটার একটি হাঁটা পথে গিয়ে ভিউ পয়েন্ট রয়েছে। চলুন আপনাদের নিয়ে সেই ভিউ পয়েন্টের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই এবং আপনাদের সেই ওমের দর্শন করাই। এখান থেকেই ধীরে ধীরে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আবারও ভালো করে দেখুন ওম, এই যে দেখুন। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই সামান্য জিনিসটুকু দেখার জন্য আপনার মানস চোখের বিশেষ প্রয়োজন। যার আধ্যাত্মিক চেতনা যত বেশি, তার মানসে তত বেশি করে ওমের দর্শন হয়। চলুন এরপরে আপনাদের এইখান থেকে নিচের দিকে নিয়ে আসব। আবারও একবার ওম এর দর্শন করালাম। এখানেও ছোট্ট একটি মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, একটি ছোট্ট গেট করা রয়েছে। এই গেট থেকেই আপনারা দেখতে পারেন। এরপরে আপনাদের নিয়ে সোজা নিচের দিকে আসব এবং যে রাস্তাটি দেখাবো সেটি আপনারা দেখবেন। তার আগে দেখুন, এটি হচ্ছে ভিউ পয়েন্ট। এরপরে আর যাওয়ার জায়গা নেই। এখানটায় এসে সকলেই দর্শন করেন, সবাই ফটো তুলে তাদের স্মৃতিপটে রাখার চেষ্টা করেন। আরো একবার ওমের দর্শন করাচ্ছি। ওম পর্বত। আর আরো একটি কথা এখানে বলে রাখি, যারা আসবেন তাদের জন্য, আপনারা যত সকাল সকাল পারবেন, আপনারা যেখানেই থাকুন না কেন, কুটি, গুঞ্জি বা অন্য কোনো জায়গায়, যত সকালে আসবেন আপনারা তত ভালো দর্শন পাবেন। বেলা বাড়ার সাথে সাথে এখানকার ওয়েদার খারাপ হতে থাকে এবং মেঘ এসে ওম পর্বতকে ঢেকে দেয়। তো সেই কারণে সকলের উদ্দেশ্যে এটা বলা যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে রওনা দেবেন। দেখুন, সকাল 10টা বাজে। বরফ, কালকের রাতের বরফ পড়েছে, সেই বরফ এখনো দেখা যাচ্ছে। চলুন, প্রথমেই বলেছি 200 মিটার দূরে গাড়ি দাঁড়ায়, সেই জায়গায় নিয়ে আপনাদের যে রাস্তা দিয়ে মানস সরোবর বা কৈলাসে যাত্রা হয় সেই রাস্তা দেখাবো। এটা লিপু লেক। এখান থেকে 6 কিলোমিটার দূরে লিপু লেক পাস। এখন ভারতের মধ্যে দিয়েই আকাশ পরিষ্কার থাকলে, আর্মি পারমিশন দিলে কৈলাস বা বড় কৈলাস বা মানস কৈলাস দর্শন হয়। আমরা অবশ্য
সেই পারমিশন পাইনি। বরফ প্রচুর পরিমাণ থাকার ফলে আপনাদের আর একটা জিনিস দেখাবো। এই 10টার সময় সূর্য তো আপনারা দেখেছেন, একই আকাশে চাঁদও দেখতে পাবেন। এটি একটি বিরল দৃশ্য, সত্যি বিরল দৃশ্য। দেখুন, দেখাচ্ছি, দেখুন চাঁদ, একই আকাশে সূর্য উঠেছে, চাঁদও উঠেছে। এ দৃশ্য সত্যি বিরল। আর এই যে রাস্তা দেখছেন, এখান থেকে 6 কিলোমিটার দূরেই একটি ভিউ পয়েন্ট করেছে ভারতের সরকার। সেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে বা আর্মি পারমিশন দিলে এই রাস্তা দিয়ে গিয়ে আপনাদের আদি কৈলাস এর মতোই মানস কৈলাস দর্শন হয়।